এবং ভারতবর্ষের অন্য দুটো সবচেয়ে বড় মাল্টিন্যাশনালস আমি চাকরি করেছি। তা একদিন কি মনে হলো, আমার জীবনে ম্যাক্সিমাম ডিসিশনই এইরকম, গাড়ি টাড়ি ডেকে সমস্ত মালপত্র নিয়ে আমি রওনা হয়ে গেলাম। উইকেন্ড ছিল, শুক্রবার দিন বেরিয়ে পড়লাম, শিলিগুড়িতে এসে ট্রেন ধরলাম। নমস্কার, আজ আপনাদের সাথে আবার একজন নাট্য ব্যক্তিত্বের আলাপ করাবো। আসুন শুনি তার নাটকে আসা কিভাবে। আমরা এখন বসে আছি বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব মিস্টার অনির্বাণ সেনের সামনে। আসুন আপনাদের সাথে পরিচয় করাই। নমস্কার। আপনার আশাটা বলুন নাটকে, মানে আপনি তো একটা চাকরি করতেন শুনেছিলাম। আমি দীর্ঘদিন চাকরি করেছি, আমি প্রায় 16-17 বছর চাকরি করেছি। বেসিক্যালি আমার থিয়েটারে আসবো এরকম কোনো মানে খুব দূর দূরে এরকম কোনো চিন্তা ভাবনা আমার কোনোদিন ছিল না। তবে একটাই ব্যাপার আর কি, যে বিষয়টা আর কি ইনস্টিগেট করেছে এটাতে আসবার জন্য, সেটা হচ্ছে আজ অব্দি জীবনে আমি এমন কোনো কাজ করিনি যেটা আমার ভাল লাগেনি সেই কাজটা আমি করেছি, এমন কোনোদিন হয়নি। তা আমি বেসিক্যালি মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করতাম এবং ভারতবর্ষের অন্য দুটো সবচেয়ে বড় মাল্টিন্যাশনালস আমি চাকরি করেছি দীর্ঘদিন। তা একটা সময় আর কি মনে হলো যে করতে 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 মনে হলো যে কি করছি, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমি ভাবছি যে আজকের দিনটা আমি কি করলাম, মানে কি আসলো হাতে আলটিমেটলি, তখন মানে এসে একটা বিগ জিরোতে আটকে যাচ্ছি। এদিকে আমি যে সময়টার কথা বলছি সেই সময়টায় কোভিডের আগে আগে আমার স্ত্রীর একটি ট্রিটমেন্ট চলছিল, আর আমার পোস্টিং তখন হচ্ছে দার্জিলিং এ, মানে আমি দার্জিলিং এই থাকতাম। দার্জিলিং এ যে মলের উপরে যে গোর্খা মঞ্চটা যেটা আছে তার ঠিক তলায় গুরুম বস্তিতে আমার ফ্ল্যাট ছিল। তা এদিকে মানে আমার স্ত্রীর যে সমস্যাটা হয়েছিল সেটার জন্য তাকে কলকাতায় নিয়ে এসে ট্রিটমেন্টের দরকার ছিল, কিন্তু আমার অফিস আমাকে সেই সময় বদলির অবস্থায় ছিল না। তো একদিন কি মনে হলো, আমার জীবনে ম্যাক্সিমাম ডিসিশনই এইরকম, গাড়ি টাড়ি ডেকে সমস্ত মালপত্র নিয়ে আমি রওনা হয়ে গেলাম। উইকেন্ড ছিল, শুক্রবার দিন বেরিয়ে পড়লাম, শিলিগুড়িতে এসে ট্রেন ধরলাম। শনিবার দিন আমি এসে পৌঁছালাম, রোববার দিন মালপত্র এসে পৌঁছলো। মালপত্র এই যে ফ্ল্যাটটায় এখন আমরা কথা বলছি এই ফ্ল্যাটটাতেই আমরা এসে উঠেছিলাম, এবং আসার পর আমি সাথে সাথে অফিসকে ফ্যাক্স করে আমার রেজিগনেশন লেটার দিই। এইভাবে চাকরি ছাড়া কি করবো, হুট করে সিদ্ধান্ত, একদম হুট করে সিদ্ধান্ত, একদম। প্রথমে বাবাকে ফোন করলাম যে বাবা আমি চাকরিটা ছাড়তে চাই। বেসিক্যালি আমার চাকরি পাওয়া এবং চাকরি ছাড়া এই দুটোর পেছনে আমি ছাড়া আর কেউই দায়ী ছিলেন না। মানে আমার শুরুটা হয়েছিল খুব খুব ছোট্ট, মানে আমরা একটা সময় মানে বাংলা একটা কথা আছে সর্বহারা, আমরা মনে হয় তার থেকেও কিছু নিচু জায়গায় মানে খারাপ জায়গায় ছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অর্থটা আমাদের ভীষণ প্রয়োজন ছিল। তা সেরকম খুব কঠিন সময়ে আমি একটি জুতোর কোম্পানিতে কম্পিউটারে বিল বানাতাম, মানে কাউন্টারে বিল বানায় সেই বানাতাম 600 টাকা মাইনের চাকরিতে। আর বাবা ওই টাকাটা আমি মানে ওই টাকাটা তো কিছু হয়ই না, তো ওই টাকাটাতে যেটা হতো সেটা হচ্ছে আমি একটা ম্যানেজমেন্টের কোর্সে ভর্তি হয়েছিলাম, মার্কেটিং ম্যানেজমেন্ট। সেই টাকাটা আমার পরিবারের সাহায্য হতো, মানে ম্যানেজমেন্ট কোর্সে আমার যে ফিসটা সেই ফিসটা দেওয়ার ক্ষেত্রে 600 টাকা কম দিতে হতো তাদের, এই সুবিধাটুকু হতো। আমি সকাল 6টায় বাড়ির থেকে বেরোতাম, রাত্রিবেলা 10টা-11টার সময় ক্লাসটা সেরে চাকরি সেরে ক্লাস সেরে বাড়ি যেতাম, আবার ভোরবেলা বেরোতাম। একটা অমানসিক
পরিশ্রমের মধ্যে দিয়ে গেছে। সেখান থেকে ছোট ছোট 2-4টে চাকরি পেরিয়ে তারপরে মাল্টিন্যাশনাল চান্স পাওয়া, এবং সেখান থেকে একটা ছেড়ে আরেকটা, আরেকটা ছেড়ে আরেকটা, এইভাবেই আর কি চলেছে। তো যেহেতু এই টোটাল লেন্থি প্রসেসটা আমার বাড়ির লোকজন দেখেছে, তাদের কোথাও একটা কনফিডেন্স ছিল যে অসুবিধা হবে না। তা আমার শ্বশুর বাড়ির মানে শ্বশুর মশাই, শাশুড়ি এবং বাবা মা দুজনেই সাপোর্ট করেছিল যে চলে এসো। চলে আসলাম। তা চলে এসে প্রথমেই তো থিয়েটারের লাইনে না, প্রথমে কিছুদিন মানে ভেবেছিলাম যে ওই না না বিজনেস করবো, কিন্তু ওই বলে না ব্যবসাটা সবার দ্বারা হয় না, আমার দ্বারা ব্যবসাটা হয় না, মানে না হলো না। আমার কিছু সমস্যা আছে, আমি কখনো ঘুরিয়ে পিছিয়ে কথা, খুব গালি দিয়ে কথা, মানে কোনো চেপে কথা বলা, কাউকে দাবিয়ে দেওয়া, কাউকে ডিপ্রাইভ করা, এই ব্যাপারগুলো আসে না আমার দ্বারা। আর আমি আমার লাইনে দেখেছি ম্যাক্সিমাম এই কাজগুলো যারা করে তারা খুব সাফল্যতা পেয়ে গেছে, খুব তাড়াতাড়ি আসে। যে কোনো কারণেই হোক, এটা নেম এক্সকিউজ মনে হতে পারে, বাট আমার দ্বারা হয়নি, হ্যাঁ আমার দ্বারা হয়নি। তা তখন আমি যখন ভাবছি জীবনে কি করব, আমি কি পারি সেটার খোঁজ করতে গিয়ে মনে হলো আমি মনে হয় একটু লিখতে পারি। কারণ আমি টুকটাক ফেসবুকে লিখতাম, তার আগে অর্কুটে লিখতাম, সেটা দেখে অনেকে প্রশংসা করতো। আমার বেশ কিছু ছোটবেলার বন্ধু তারা আমাকে উৎসাহিত করতো বারবার। এবারে লিখতে গেলে পরে আমি কি লিখবো, লেখার পরিসরটা তো অনেক বড়, গদ্য আছে, পদ্য আছে, গদ্যের মধ্যে প্রবন্ধ আছে, উপন্যাস, ছোট গল্প, সমস্ত কিছু আছে, কি লিখতে পারি। তা লিখতে গিয়ে আমি দেখলাম যে আমার মনে হয় ডায়ালগটা লিখলে পরেই আমার আনন্দটা বেশি আসছে, মানে ভেতরের আনন্দটা, সেই শুরু আর কি। সেই শুরু বলতে আমাদের বাড়িতে আমাদের খুব ছোটবেলা থেকে আমাদের বেশ কিছু নাটকের মানুষের যাতায়াত বরাবরই ছিল। আর বাড়িতেই তো নাটকের মানুষ রয়েছে। হ্যাঁ, কিন্তু তার কাছে প্রথম যাইনি আমি লেখার পরে আমার একটা ভীষণ ভাবে দ্বিধা কাজ করতো, যেটা কি করলাম, এটা কি আদৌ কি কিছু হলো। তা আমাদের বাড়িতে আমাদের পারিবারিক বাবার সূত্রে, বাবার বন্ধু বেসিক্যালি, বাবার থিয়েটারের বন্ধু, কিন্তু পরবর্তী ক্ষেত্রে থিয়েটারের থেকে কি কি পেয়েছি জানি না, আমাদের পরিবার থিয়েটার থেকে বেশ কিছু মানুষকে তাদের পারিবারিক বন্ধু হিসেবে পেয়েছে। সেই সম্পর্কগুলোর জন্য আমাদের পরিবারের প্রত্যেকটি মানুষ অত্যন্ত আর কি শ্লাঘাবোধ করেন, গর্ববোধ করি আমরা। সেরকমই একজন মানুষ হচ্ছেন বাটানগরের সুব্রত দত্ত, অন্বেষক দলের। সুব্রত বাবুর কাছে দৌড়ে গেলাম, কাকু দেখো তো কি এটা কিছু হলো। তা কাকু পাশের ঘরে স্ক্রিপ্টটা নিয়ে গেল। কাকু প্রচন্ড রকমের চেস পোকার ছিল, সকালবেলা একটা সিগারেট ধরাতো, আর দুপুরবেলা খাওয়ার পর একটা সিগারেট ধরাতো, পনেরো তো সিগারেট হতো, একটার থেকে একটা জ্বালাতো। কাকু হাতে সিগারেট নিয়ে পাশের ঘরে চলে গেল। মিনিট 20-25 পরে ফিরে এসে বলল আমার দল এই নাটকটি অভিনয় করবে। আমি যথেষ্ট উত্তেজিত, মানে আনন্দ হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি সেই নাটকটি কাউকে দিতে পারিনি একটাই কারণে, কারণ সেটা হচ্ছে সেইটি তখন আরেকটি বড় দল কলকাতায় আমার বন্ধু সূত্রে সেখানে নাটকটি করা হয়েছিল, এবং কথা হচ্ছিল সেই দলটি দীর্ঘদিন বন্ধ হয়ে রয়েছে, খুব বড় দল, সেই দলটি কামব্যাক করবে এই স্ক্রিপ্টটি দিয়ে। কাকু একটু ব্যথা পেল, কিন্তু খুব উৎসাহিত করেছিল আমাকে। এবং আমার মনে আছে কাকু চলে যাবার বেশ কিছুদিন আগে অব্দি তখন থিয়েটারের সামনে, কালীঘাট মেট্রোর সামনে দাঁড়িয়ে কাকু কাঁপা কাঁপা হাতে আমার হাত ধরে বলেছিল যে লেখা সবার হাতে আসে না, তোমার হাতে আসে, ডোন্ট স্পয়েল ইট অ্যান্ড ইউজ ইট ভেরি কশাসলি, যাতে ভুলভাল জায়গা, ভুলভাল জিনিস লিখবে না, যা লিখবে ভেবে লিখবে, যে বেছে লিখবে। আর আমার এক বন্ধু সঞ্জয় গুহ, সে আমাকে আরেকটি গুরু মন্ত্র দিয়েছিল যে জীবনে একটু বেশি বয়সে আপনি আসলেন ঠিকই, কিন্তু জীবনে যদি 10টি লেখাও লেখেন, 10টি লেখা যেন 10টি আলাদা সম্পূর্ণ স্বতন্ত্র লেখা হয়, একটির সাথে যেন আরেকটির কোথাও মিল না থাকে। ব্যাস এইভাবে আসা। তারপরে কাকুর সূত্র ধরেই আমার প্রথম আমাকে কাকু পাঠিয়েছিলেন বলে টলে কলকাতার বালিগঞ্জ দত্তজনের বিজয় মুখার্জির সাথে দেখা করতে বললেন। আমি গিয়ে বিজয়দার সাথে দেখা করলাম।
একটা স্ক্রিপ্ট দিয়ে। বিজয়দার স্ক্রিপ্টটা পড়লেন, বিজয়দার পছন্দ হলো, বিজয়দা বললেন নাটকটা আমি করবো। তারপরে বিজয়দা আবার কিছুদিন পরে আমাকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো কেমন হচ্ছে দেখো। সেই প্রথম আমার নাটক বিজয়দার হাত ধরে কলকাতার মঞ্চে প্রথম উপস্থাপিত হয়। এছাড়াও চাকদায় অরুণ কাকু ছিলেন এবং অরুণ ভট্টাচার্য। অরুণ কাকু আমাকে খুব উৎসাহ দিয়েছেন এবং অরুণ কাকু আমার একটি নাটক করেন ওনারা চাকদাতে, যেটা আপনি জানেন আর কি। আর এরপরে কলকাতার বেশ কিছু দল। আমার সমস্যাটা হচ্ছে আমি খুব বেশি লিখতে পারি না। অনেকেই আছেন যাদের কাছে একটা স্টক থাকে ভালো, মানে একদম বাঞ্চ অফ স্টক। ঝরঝরিয়ে লেখা হয় না না, বললো আমার একটা নাটক দিন তো, বললো কটা ক্যারেক্টার, বলো এই দু চারটে ক্যারেক্টার, টাটা সুমোর মধ্যে যাতে টোটাল টিম চলে গিয়ে নাটকটা করে আসতে পারে। বলো 50 মিনিট, বলো হ্যাঁ 50 মিনিটের মধ্যে হলেই হবে, বাস ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। একটা পিডিএফ চলে গেল তার কাছে। আমার কাছে দুর্ভাগ্যবশত এইরকম কোনো স্টক আমি মেনটেন করি না। আমার কাছে কিছু আইডিয়া সবসময়ের জন্য থাকে, যেগুলো যখন আসে তখন আমি একটা আলাদা ফাইলের মধ্যে আমি আইডিয়া গুলোকে লিখে রাখি, কিন্তু আমি কখনোই নাটক লিখে রাখি না। নাটক আমি লিখি পরিচালকের সাথে বা যে দলটির সাথে কোনো কেউ নিতে চায় তখন তার সাথে আমি কথা বলি, কথা বলে সে কি ভাবছে, তার সাথে আমার আইডিয়া যদি মেলে ভালো, না মিললে অন্যরকম ব্যাপার। তার আইডিয়াটাকে বোঝার চেষ্টা করি, তারপরে সেখান থেকে যে আমার ভেতরে যে জিনিসটা জারিত হয় আমি সেটিকে তাদের সামনে রাখি। এবারে উভয়ের পছন্দ এবং সম্মতি ক্রমে আমি লেখা শুরু করি এবং লেখা জমা দিই আর কি। এই হচ্ছে আমার কথা এখনো অবধি। এইবার আপনি তো ছোট থেকেই মানে একটা নাটকের পরিবেশ পেয়েছিলেন, দেখেছিলেন যে এরকম বাবা নাটক করেন, বা তারপরে তার স্ট্রাগলটা, লড়াইটা, তার তো একটা প্রচন্ড ভাবে লড়াইয়ের মধ্যে দিয়ে বাবার লড়াই একদম পরে পুরো কি বলবো, ও লড়াই আমরা একটু ভাবতেও পারবো না আজকের দিনে দাঁড়িয়ে। আমার নিজের চোখে দেখার ঘটনা, মানে বাবার কি বলবো, বাবা হয়ে মানে আজকের দিনে এই অবস্থায় আসাটা তো আমার সবচেয়ে বেশি আমি দেখেছি ছোট থেকে। বাবা স্কুল শিক্ষকতা করতেন, তা বাবার লেখা প্রথম উৎসাহিত করেন বাবাকে নাটক লেখার জন্য, সেটা হচ্ছে চাকদা হজবরুণের অমল বিশ্বাস। তারা বাবার একটি নাটক করেন, কিন্তু বাবার তখন আরো কিছু করতে ইচ্ছা করছিল, আরো নাটক লিখতে ইচ্ছা করছিল, আরো নির্দেশনা দিতে ইচ্ছা করছিল। তখন আমরা থাকতাম রঞ্জনপল্লীতে। এবার রঞ্জনপল্লীতে এখন আর ওই বাড়িটি নেই, মানে রঞ্জনপল্লী ঢুকতে গেলে ডানাতে একটা পুরো বাড়ি ছিল, ভাঙা বাড়ি, সেটার মধ্যে একটা পাগল বুড়ি থাকতো। আমরা যখন রাত্রিবেলা পাশ দিয়ে যেতাম, ও একটা লম্ফ জ্বালিয়ে ভেতরে বসে থাকতো, আর দেয়ালে তার একটা প্রলম্বিত একটা ছায়া পড়তো। আর মা দেখে বলতো রাত্রিবেলা যদি ভাত না খাস ওটা এসে ধরে নেবে। আমরা ভয়ে ভয়ে খেয়ে। এবারে বাবা ওই বাড়িটা পরিষ্কার করে লাইট ফাইট মতে লাগিয়ে পাড়ার কিছু ছেলেপেলেকে জড়ো করে বাবা এখানে একটি সংগঠন গড়ে তোলে, তার নাম তিতাস। সেই তিতাসে বাবা নাটক করতো, তারা প্রচুর পুরস্কার পেয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে তিতাসে তখন যারা নাটক করেছে তার বেশ কিছু মানুষ এখনো পর্যন্ত থিয়েটারের সাথে সক্রিয়ভাবে যুক্ত, যেমন গৌতম সেনগুপ্ত। হ্যাঁ, গৌতম সেনগুপ্ত মানে গৌতম কাকু তিতাসেই আর কি, তিতাসে ছিলেন। অলোক কাপুরিয়া উনিও ছিলেন তিতাসে। এগুলো আমার দেখা। তারপরে এই সুব্রত কাকু যার কথা বলছিলাম, এই সুব্রত কাকুই প্রথম অভিনয় পত্রিকায় বাবার অপ্রকাশিত একটি নাটক, সেটি অভিনয় পত্রিকার সম্পাদকের আর কি এরকম একটা চৌকি, তার তলার থেকে খুঁজে বের করে সেই নাটকটি প্রথম অভিনয় করেন কলকাতা মঞ্চে। এবং সেই বাবার নাটক প্রথম কলকাতার মুক্তাঙ্গনে অভিনীত হয়। তারপরে বহুদিন পর আমরা তখন চাকদায় রঞ্জনপল্লীতেই থাকি। বাবা স্কুলে বেরোবে, আমাদের বাড়িতে টিউবওয়েল ছিল, টিউবওয়েলের জল তুলে বাবা হুসফাস করে চান করছে।
বেরিয়ে যাবে এক্ষুনি। তা একজন খুব ঢ্যাঙা চেহারা, লম্বা, বিশাল ঢিলে পাজামা আর পাঞ্জাবি পরা একজন লোক, বাবরি চুল, আমাদের বাড়িতে এসে বলল, এটা কি চন্দন সেনের বাড়ি? বললাম হ্যাঁ। বললো উনি আছেন, একটু ডেকে দাও। তা আমরা ভেতরে গিয়ে বললাম, বাবা তোমায় ডাকতে। বাবা বললো বসতে বলা আছে। বাবা স্নান টান সেরে লুঙ্গি পরে গায়ে গামছা দিয়ে আসলো। ভদ্রলোক বললো, আমার নাম মেঘনাথ ভট্টাচার্য, আমি কলকাতার সায়ক দল থেকে আসছি। সেই প্রথম আমাদের বাড়িতে মেঘনাথ কাকুর আসা। মেঘনাথ কাকু হাতে একটা চটি বই এনেছিলেন। বইটার নামও আমাদের মনে আছে, মানে ঘটনাগুলো এমন ভাবে এসছে আর কি। বইটার নাম ছিল স্ট্রেভডিনের ছোট গল্প। সেখানে একটি ছোট গল্প ছিল, দুই হুজুর ও এক চাষার কাহিনী। বলছিলেন। হ্যাঁ, বাবার প্রথম সায়কে দেওয়া নাটকের নাম হচ্ছে দুই হুজুরের গল্প, যেটি ওই ছোট গল্পটি থেকে প্রাণিত নাটক। তা তারপরে সায়কে একের পর এক নাটক বাবা দিয়েছে। কলকাতায় বেশ কিছু মানে দল বাবার নাটক নিয়মিত করেছে। প্রচুর পত্রপত্রিকায় বাবার প্রকাশিত নাটক। কিন্তু স্ট্রাগল যেটা, সেটা হচ্ছে বাবা একটা হাই সেকেন্ডারি স্কুলের সহপ্রধান শিক্ষক ছিলেন। তার উপরে যথেষ্ট রেসপন্সিবিলিটি থাকতো। আর সহকর্মীরা যে সবসময় খুব কোঅপারেটিভ, ও আপনি নাটক লেখেন, যান বাড়ি চলে যান, বাড়ি থেকে সেটা থেকেও বলে না, বলবেও না। বাবাকে আমি দেখেছি যে স্কুলের যত যাবতীয় কাজ, যেটা পিয়ন নিয়ে পাঠালেও হয়ে যেত, বাবা সেই কাজটা চেয়ে নিয়ে কলকাতায় যেত। বেসিক্যালি কলকাতায় যাওয়া একটা আছিলা করতো। বাবা গিয়ে কলকাতায়, তার মধ্যে প্রচুর থিয়েটার দেখতে হতো, বই পড়তে হতো। এই পড়াশোনার এই প্র্যাকটিসটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি বলছিলেন রাত 10টা 40 বাড়ি ফেরা। বাবা রাত 11টা নাগাদ বাড়ি ফিরে স্নান সেরে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়লাম। বাবা ওই মশারির মধ্যে এরকম আমাদের ছোট একটা জলচৌকি ছিল, সেই জলচৌকিটা টেনে কাগজ পেন্সিল নিয়ে বাবা লিখতে বসতো। বাবা যে কখন ঘুমিয়েছে সেটা মাও জানতো না সবসময়, সব দিনের জন্য। তো এই স্ট্রাগলটা একদিন না, এটা দীর্ঘ দিনের স্ট্রাগল ছিল আর কি। বা স্ট্রাগলটা এখনো পর্যন্ত বাবা এই বয়সে এসেও বাবার দলের কোনো নাটক থাকলে বাবা পার্সোনালি যাওয়ার চেষ্টা করে। এটা তো অনুপ্রেরণা আপনাকে জাগিয়েছেই। আর মানে উনি তো আপনার বাবাও, একদম শুধু তো নাট্যকার নন। তো এই বাবা হিসেবে, মানে আপনি তার ছেলে হিসেবে, এটা নিয়ে আপনার কতটা মানে মনে হয়েছে যে আমাদের তার জন্য কিছু করতে হবে? দেখুন, আমি নাটক লিখবো এই ব্যাপারে আমার বাবা আমাকে কোনোদিন বলেনি যে তুই লেখ, এই শব্দটা আমার বাবা কোনোদিন বলেনি। আবার আমি লিখলে পরে যেটা অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে, যে মানুষ হিসাবে যা হয় আর কি, একটু সংশোধন করে দেওয়া, বা এই জায়গাটা, এই চরিত্রটা তার একটু ইলাবোরেট করো, এই জায়গায় সিনটা না। এই ঘটনা আমার সাথে আজ অব্দি কোনোদিন বাবার ঘটেনি। তো এবং বাবা যে নিয়মিত আমার নাটক দেখেন তাও না। উল্টো ঘটনাটা বলতে পারি, এই গত বছরই কলকাতার শহর, মানে শ্রী অনিশ ঘোষের নাটকের দল, তারা আমার লেখা একটি নাটক মঞ্চে আনেন। নাটকটির নাম আমিরা। তা অনিশ দাদের মহল্লা আমাকে ডেকেছেন দেখবার জন্য, আমি গেছি। তো ফেরার সময় বাবা কলেজ স্ট্রিটে গিয়েছিল, বাবা ফিরছে, বাবা বললো তুই কোথায়? আমি বললাম আমি তো এইখানে। বললো আমি ওর সামনে দিয়ে ফিরছি, আমি কলেজ স্ট্রিট থেকে ফিরছি, তোকে তুলে নিয়ে যাচ্ছি। তো মহল্লা শেষ, আমি আর অনিশ দা রাস্তায় এসে দাঁড়িয়েছি। অনিশ দা বললো তুমি ফিরবে কি করে? আমি বললাম বাবা আসছে। তাই নাকি, খুব ভালো, তাহলে চলো আমিও তোমাদের সাথে খানিকটা গিয়ে। অনিশ দার বাড়ি স্টার থিয়েটারের পাশে। তা গাড়িতে বসে আমরা ফিরছি, তখন অনিশ দা বাবাকে বললো, এত তারিখ তো আমাদের শো, আপনি জানেন তো আপনার ছেলে আমাদের নাটক দিয়েছে এবারে? বাবা বললো হ্যাঁ শুনেছি। বললো শুনেছেন কেন, দেখেননি কেন? বাবা চুপ। তখন বললো যে আপনার কিন্তু দেখা উচিত যে বাংলা থিয়েটারকে আপনি কি দিয়ে যাচ্ছেন, এটাও তো আপনারই দান, কি দিয়ে যাচ্ছেন। বাবা বললো এরকম বলছো? বলে হ্যাঁ এরকম বলছি, আপনার এটা দেখা উচিত। বাবাকে এসব খুব হিট করার পরে বাবা গিয়েছিল দেখতে নাটকটাই আর কি। তারপর আপনাকে এসে ভালো মন্দের কথা বলেনি, যে দেখে এসে ভালো লেগেছে, ভালো লেগেছে? বাবা না ওইভাবে কোনোদিন মানে ইয়ে দেন, বলেননি।
বাবা কেমন রয়েছে, বাবা বলে যে মানে আমার প্রথম প্রথম তো খুবই রাগই হতো, সেটা শুধু আমার না, আমাদের বাড়ির প্রত্যেকেরই আর কি। রিয়াকশন চাইলে বলে বাবা বহুত ভীষণ ডাল রিয়াকশন দেয়, ভালো ভালো ভালো, ওই হয়েছে তো ঠিকই আছে, এই টাইপের রিয়াকশন দেয় আর কি। ভালো, ওই জায়গাটা একটু হলে পরে একটু ভালো হতো না, এত ডিটেলসে কেউ কোনদিন কিছু বলবে না বাবা, মানে অ্যাটলিস্ট আমার বাবা বলবে না। আপনার অনেকটা নাটক নিয়ে অনেকটাই এগিয়ে এসেছেন, এর মধ্যে আপনার কি মানে মনে হয়েছে, এর মধ্যে কখনো ভেবেছেন যে আমি চরম সফল বা চরম ব্যর্থ কোনো জায়গায়? না না, সফলতার তো প্রশ্নই আসে না। আসলে এইটা এমন একটা মিডিয়াম, এই সব আপনি বলছিলেন না যে বাড়িতে একটা পরিবেশ, আর সেটা তো দায়ী, কিন্তু তার থেকে একটা বড় জিনিস হচ্ছে যে দেখুন আরো তো অনেকগুলো মিডিয়াম রয়েছে, ফিল্ম রয়েছে, সিরিয়াল রয়েছে, ফিল্ম রয়েছে, বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস রয়েছে, কিন্তু এটার থেকে ফাস্ট মুভিং, এটার থেকে দ্রুত পরিবর্তনশীল এবং ক্রিয়েটিভ ফিল্ড আমি আমার নজরে আজ অব্দি পড়েনি। এমনকি এটাও একটা মজার ব্যাপার, ধরুন আমি যে নাটকটার কথা বলছিলাম যে শোন করেছে আমিরা, এবারে ধরুন ওই নাটকটাই 1 বছর পরে আবার অনিজা বললো অনির্বাণ আমি তো ওই নাটক রিভাইভ করবো, আমি কিন্তু স্ক্রিপ্টটা চেয়ে নিয়ে আবার আমি ওই স্ক্রিপ্টটাকে আমি করবো, মানে ব্যাপারটা কি বলুন তো, মানে ওই বহতা নদীর মতো, কখনো একটা জায়গায় থিয়েটার থেমে থাকে না। এই পরিবর্তনশীলতা এবং এই গতিময়তাই নাটকের প্রতি আকর্ষণের একটা অন্যতম কারণ, এবং এটা যে জানে বা এটা যে বোঝে সে এই আকর্ষণ থেকে নিজেকে, মঞ্চের আলো, ওই মানে ডায়লগ কিরকম ধারালো, কত ধারালো করা যায়, এগুলো তো একটা ব্যাপারই, এটা তো মানুষের মনকে টানে। এটা ওই অ্যাসপেক্টটা আলাদা, মানে আমার কাছে থিয়েটারটা না একটা ওই বিশাল হাতি, আর আমি তার সামনে একজন অন্ধ ব্যক্তি, মানে অন্ধের হস্তি দর্শনের মতো, কেউ মানে সুরটা ধরিয়ে ভাবে এটা একটা নলের মতো, কেউ পাটা ধরে ভাবে এটা থামের মতো, কিন্তু বিষয়টার পূর্ণ অবয়বটা কি সেটা সম্ভবত টাইম লাগে, অনেক টাইম লাগে, আর কজন যে সেটা জানতে পারে সেটাও একটা $1 বিলিয়ন কোশ্চেন, এরকম একটা বিষয় হচ্ছে থিয়েটারটা। আপনি কখনো অভিনয় করেছেন থিয়েটারে? খুব ছোট অবস্থায় পাড়াতে। আর এবারে ব্যাপারটা কি হয় বলুন তো, এটা এমন একটা ভাস্ট ব্যাপার এবং এর প্রতিটা মানে নিশ পার্ট এত ইম্পর্টেন্ট এবং সেগুলো এত ভাস্ট, মানে প্রতিদানই একটা করে মহাকাব্য রচনা হতে পারে, থিয়েটারের আলো একটা মহাকাব্য রচনা হতে পারে, থিয়েটারের মেকআপ সেটা নিয়েও একটা হতে পারে, পরিবেশটা, আবহ, আর সবচেয়ে মানে আমি যেটা নিয়ে কাজ করি সেটা নিয়ে তো একটা কেন 10টা মহাকাব্য রচনা হতে পারে, স্ক্রিপ্ট, এর কোন না তল নেই, শেষ নেই, কিচ্ছু নেই। প্রতি মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় কি করছি বা কতটুকু করতে পারলাম। তো আপনি এই যে চাকরি ছেড়ে নাটক করছেন, মানে নিজে লিখছেন, নিজে করছেন, সেটার জন্য মানে আপনার এখন কোনো আফসোস নেই তো? হ্যাঁ, আফসোস নেই বলাটা ভুল, এই কারণে আমি না প্রচুর টাকা রোজগার করতাম, প্রচুর প্রচুর, বেশ ভালো। মানে আপনাকে একটা রাফ আইডিয়া দিই, আমি আমার যারা কলিগস ছিল, মানে আমরা একই রকম ডেজিগনেশনে কাজ করতাম, তাদের মায়না আজকের দিনে 2.5 থেকে 3 লক্ষ টাকা। আফসোস নেই বলাটা ভুল। আর সেখানে আমরা 25-50 হাজার টাকার জন্য মানে হাপিক পেশ করে বসে থাকি কবে আসবে। সংসার চালাতে টাকা লাগে, বাঁচতেও, বেঁচে থাকতে এবং থিয়েটার করতেও লাগে, এবং থিয়েটারে টাকা নেই, এই দুটোই সত্যি। আপনি মানে ভবিষ্যতের পরিকল্পনায় থিয়েটারটাই করে যাওয়া, মানে এটাতেই থাকা? এখন এটা করতে করতে মনে হয় যে যেটুকু যা দেখছি বা বুঝছি তাতে আমার মনে হয় এটাতেই আমি আনন্দটা পাই, অন্য কিছুতে এই আনন্দটা মানে এই হয়তো নাও পেতে পারে না, না, এই একটা লেখা লিখে যে আনন্দ আসে, এই আনন্দটা আমি অন্য কারো কাজ করে আজ অব্দি পাইনি।
তার মানে আপনার স্যাটিসফ্যাকশন আছে এটাতে, কাজটাতে। কিন্তু এটা ভাবলেও আপনাকে বলবো না যে আমি এটাই আজীবন করে যাবো। মানে ভবিষ্যতে আপনার এটা চেঞ্জও হতে পারে। আমি ভীষণ ফিকেল মাইন্ডেড মানুষ, ভীষণ রকমের। মানে আমি যে কখন কি করব সেটা তার খেয়াল আমি নিজেও জানি না। সেটাই হয় এক একজনের জীবনে। আসলে জীবনের যদি অনেকগুলো অপশন থাকে, যে আমার এটা ভিশন, যে আমার এই এই অপশন গুলো রয়েছে, তাহলে ব্যাপারটা এইরকম সময় আসে। আপনার জীবনে কি এরকম সময় এসেছে কখনো যে আপনার লেখা নাটক আপনার ক্যারেক্টার হয়ে উঠেছে, আপনি তাকে একদম আপনি যেমন চেয়েছেন সেভাবেই আর কি আপনার কাছে এসেছে, সেরকম? নাটকের প্রতিটা চরিত্রই তো তাই। মানে আমার না, সবারটা সবসময় হয়তো মনে হলো না যে আমার ক্যারেক্টার হয়ে উঠেছে, কিন্তু এরকম তো হয়েছে যে সবচেয়ে বেস্ট আমার ক্যারেক্টারে। মানে আমার পার্সোনালি বলছেন? না, আপনার যে নাটক লেখা নাটক যে মঞ্চস্থ হয়েছে, সেই মানে মঞ্চ চলাকালীন আপনার কি মনে হয়েছে যে কোনো ক্যারেক্টার জীবন্ত হয়ে এসে দাঁড়িয়েছে? এটা তো লেখার সময় প্রতিনিয়ত হয়। আমি যখন লিখি, ঘটনাচক্রে আমি লিখি না, মানে আমি টাইপ করি, আমি ডাইরেক্টলি লিখি আর কম্পিউটারে লিখি। তো যখন আমি লিখি তখন যে চরিত্রগুলো ওই সিনে থাকে তারা প্রত্যেকে আমার পাশে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, কিন্তু অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রী ওই ক্যারেক্টার গুলো হতে পেরেছে, আপনার মনে হয়েছে সবচেয়ে ভালো করেছে? ওটা না কম্প্যারিজনের একটা প্রশ্ন আসে, সেটা অভিপ্রেত না, মানে সেটা ঠিক নয়। বরঞ্চ আমি আমার টুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি যে কোনো চরিত্র আমাকে ভীষণভাবে নাড়া দিয়ে গেছে কিনা। হ্যাঁ অবশ্যই, যেমন ধরুন আমি ওই যেটার কথা বলছিলাম আমিরাটা হচ্ছে সফোক্লিসের আন্তিগণের একটা বাংলা ভাষণের চেষ্টা করা, সে আমাকে ভীষণভাবে নাড়া দেয় আমিরা। যেমন আমার নিজের দলের প্রযোজনা ফাঁসের যে মুখ্য চরিত্র, আমার নাটকে নারী একটা মানে ভীষণ রকমের একটা ভূমিকা পালন করে, স্ট্রং ভূমিকা পালন করে, একটা খুব বড় প্রোটাগনিস্ট হিসেবে আসে। হামিদা আমার দেখা একটা চরিত্র, আমি রাস্তাঘাটে চলতে বসতে উঠতে আমি প্রচুর মহিলার মধ্যে আমি হামিদার ঝলক দেখতে পাই। আপনি অনুপ্রেরণা পেয়েছেন? হ্যাঁ অবশ্যই, যেমন আন্তিগণের ঝলক আমি প্রচুর জায়গায় দেখতে পাই। আপনার কি কোন নাটক, আপনার লেখা নাটক দেখতে দেখতে মনে হয়েছে যে আমি যেটা চেয়েছিলাম সেটা হলো না, আমি যেটা ভাবছিলাম ভেবে লিখেছি এটা, সেটা ঠিক এখানে দেখলাম না, সেটা কম, এবং আপনি সেটা বলেছেন? আমার জার্নিটা তো খুব ছোট, আর আমি যে দলে নাটক দিই আর কি, দিয়েছি আজ অব্দি, তাদের প্রত্যেকেরই রিহার্সাল রুমে আমি মানে যাই আর কি, দেখতে ডাকেন, তারাও দেখতে ডাকেন, আমি যাই। আর আমি না ওপিনিয়ন দেওয়ার ব্যাপারে খুব স্পষ্ট এবং খুব সৎ থাকার চেষ্টা করি, ভালোটা ভালো খারাপটা খারাপ। ভাইস ভার্সা আমি এটাও চেষ্টা করি যে আমার থিয়েটারটা শুনে আরে কি লিখেছো ভাই, এইটা যাতে না বলে এই জায়গাটা তুমি একটু বেটার করো, এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না, এইটা বরঞ্চ আমি বেশি অ্যাপ্রিসিয়েট করি। সুতরাং আমার কিছু ভালো লাগলে বা খারাপ লাগলে আমি সেই সময় বলে দিয়েছি, যার ফলে এবং আমার পরিচালকের আজ অব্দি যারা পরিচালনা করেছেন আমার স্ক্রিপ্ট, তারা আমার প্রতি আমার এই মতামতটুকুর প্রতি তারা ভালোবাসা বা শ্রদ্ধা দেখিয়েছেন বলে এইরকম কোনো মহলের তৈরি হয়নি আজ অব্দি। আপনার এই যে জার্নির পথ আপনি চেঞ্জ করেছেন আপনার জীবনের লক্ষ্য, তো এর মধ্যে আপনার নিজস্ব একটা পরিচয় আছে, আপনি একজনের ছেলে, একজনের হাজবেন্ড, একজনের বাবা, তো সেই ভূমিকাগুলো আপনার কাছে কিভাবে আসে? সেই ভূমিকাগুলো তো নিশ্চয়ই নাটকের কিছু ক্যারেক্টার। আমি খুবই খারাপ মানুষ, একটা সময় মানে ওয়াইফের হাতে প্রচুর টাকা মাসের শেষে পাজা করে দিতে না খরচা করো, এখন দিতেই পারি না, উপরন্ত কিভাবে সে চালায় আমি জানি না। মেয়ে তো খুব খুশি থাকে সবসময়, মেয়ে খুশি থাকে অন্য কারণে, সে দেখে তার স্কুলের তার কোনো বন্ধুর বাবা বাড়িতে থাকে না, কিন্তু তার বাবা ঘরের কোনো একটা কম্পিউটারে সারাদিন বসে থাকে, এটা আমার মেয়ের একটা স্যাটিসফ্যাকশন, অদ্ভুত স্যাটিসফ্যাকশন সেটা।
মানে বাবাকে কাছে পায়, কাছে পায়, এই আর এই কি। যে রয়েছে সেটাই। আর মানে ভবিষ্যতে বললেনই যে এটাও চেঞ্জ হতে পারে, হুম। তো আমার আপনার মা আমাকে এখনো বলেন, ওইসব কি করছিস বসে, এত বয়স হয়ে গেল, আর চাকরি বাকরি ভালো দেয়, ছাড় এসব। আমার মা এখনো বলেন, আসলে কি না এই অনিশ্চয়তার কথা ভেবেই বলেন। আপনি নিশ্চয়ই সিনেমা টিনেমাও দেখেছেন প্রচুর একটা দেখি। সময়, তো আপনার দেখা সেরা অভিনেতা কে? অভিনেতা, এটা নায়ক হিসেবে বলছি, এবং তারপরে চরিত্রাভিনেতা। এভাবে তো বলা খুব টাফ। মানে উত্তম কুমার না সৌমিত্র, আমি এটা প্রশ্ন করব তাহলে। এটা তো মানে ইয়ের উপরে, মানে ক্যারেক্টারের উপর ক্যারেক্টারের ডিপেন্ড উপরে। করছে। যেমন বাঘবন্দি খেলায় উত্তম কুমারের পাশে কেউ থাকতে পারেই না। বাঘবন্দি খেলায় যদি উত্তম কুমার হয় তাহলে জিন্দার বন্দিতে সৌমিত্র। সৌমিত্র, হ্যাঁ, এরকমই ব্যাপারটা এরকম চলেছে ব্যাপারটা। প্যারালালি। দুজনের দুরকম অভিনয়। আর চরিত্রাভিনেতাদের মধ্যে কাকে আপনার মনে হয়েছে যে সেরা? প্রচুর, বরঞ্চ নায়কের লিস্ট ছোট, চরিত্র অভিনেতার লিস্ট অনেক বড়। অনেক বড় হয়। কে নেই বলুন? রবি ঘোষ, তুলসী চক্রবর্তী, বাবা বাংলার চরিত্র অভিনেতা উৎপল দত্ত, কে নেই? অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বাপ রে বাপ। আর মানে কমিক অভিনেতা হিসেবে আপনার কাকে পছন্দ? কমিক টাইমিংসে ভানু বন্দ্যোপাধ্যায়ের পাশে কেউ নেই। একদমই। আর মানে রবি ঘোষ আর অনুপ কুমার দুজনের কমিক্সের মধ্যে কাকে আপনি আগে রাখবেন? ওটাও ডিপেন্ড করে, মানে রবি ঘোষ আমি বলবো অনেক বেশি আলোকিত, কিন্তু অনুপ কুমারও ভীষণ ট্যালেন্টেড। হ্যাঁ, অনুপ কুমার সব দিক মানে চরিত্রাভিনেতা হিসেবেও উনি ট্যালেন্টেড, পরিচিত। আর অভিনেত্রী হিসেবে আপনি কাকে চান? অভিনেত্রী হিসাবে আমার খুব, হিন্দি সিনেমার ক্ষেত্রে বলতে পারি আমার অল টাইম ফেভারিট হচ্ছে ওয়াহিদা রহমান। আমি ভীষণ রকমের মানে ফ্যান তার। ভীষণ। আর বাংলায়, আমাদের বাংলায়? বাংলায় অপর্ণা সেন। সাবিত্রী চট্টোপাধ্যায় নন? সাবিত্রী চট্টোপাধ্যায় নন না, ডক্টর সাবিত্রী চট্টোপাধ্যায় ভীষণ ভালো লাগে, খুবই সাবলীল অভিনেত্রী। কিন্তু অপর্ণা সেন এক টাইপের, মানে না তা না, মানে আপনি বলবেন আপনি মানে ফ্যান কার, আমি বললাম আমি অপর্ণা সেনের ফ্যান। হ্যাঁ সেটাই, কিন্তু মানে টাইপ, দুজনের দুটো টাইপ আলাদা। অবশ্যই টাইপ, একদমই আলাদা সাবিত্রী ছিল। ওল্ড স্কুল, অপর্ণা সেন নিউ স্কুল আর কি। সেটাই। আর আপনার এই জার্নি সফল হোক সে তো চাইছি, কিন্তু সব দিক থেকে আমি চাচ্ছি আপনি মানে শ্রদ্ধেয় চন্দন সেনকে ধরে রাখুন আপনার মধ্যে। না, সেটা হবে না। বাবা বাবার জায়গায়, বাবা মানে বাবা একটা ইনস্টিটিউট। না, আমি ধরে রাখতে বলছি, আপনাকে সেই জায়গাটা নিতে বলছি না। মানে উনি যে নাট্য চর্চা করে গেছে, উনি শত কষ্টের মধ্যেও এইভাবে। কেন কি হয় জানেন তো, এটা ধরুন আমাদের পরিবারে আগামী 10 প্রজন্ম যদি কেউ থিয়েটারে না আসে, তবু বাবা বাবার জায়গাতেই থাকবে। না সেটা তো ঠিকই, তার জায়গা নিতে বলছি না, আমি বলছি আমি চাইছি যে মানে নাটকটা অ্যাটলিস্ট বেঁচে থাকবে পরিবারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা সবাই চাই, ভীষণ ভাবেই চাই। সেরকম সেটার জন্যই তো বাবা আমার থিয়েটার না দেখতে গেলে কি হবে, আমার মা এত অসুস্থতার মধ্যে, এই তো আমার নতুন নাটক নামলো রূপান্তর তপনে, আমার মা এত অসুস্থতার মধ্যে সেদিন আবার যে গাড়িটা করে যাওয়া হবে তার 3টে চাকা একসাথে পাংচার হয়েছে, তারপরে একটা ক্যাব ডেকে সবাইকে নিয়ে মা গেছে। মানে এগুলো ভালো লাগার খবর। আপনার জীবনের কষ্টটা কি, মানে সেরকম কোনো মানে আছে কিনা কষ্ট, যে এটা আমার একটা ক্ষোভ রয়ে গেল? সবটাই তো আর মানে সন্তোষজনক হয় না। ক্ষোভ রয়ে গেল বলতে কি বলবো, আমি সুপুরুষ নই। না, এটা কোনো ক্ষোভ না, এটা ক্ষোভের প্রশ্ন হতে পারে। আমি মানে মানবিক মননশীল প্রশ্ন করলাম এটা, যে আপনার মনে কোনো ক্ষোভ নেই তো? আপনি এই যে পাল্টাচ্ছেন, আপনি একটা থেকে আর একটাতে আসছেন, আবার আপনার ইচ্ছা আছে, এগুলো আমার পছন্দ বা আমার ভালো লেগেছে বলে আমি পাল্টেছি। আমার পাল্টানোর পেছনে বা কোনো জিনিস ত্যাগ করা বা গ্রহণ করার পেছনে আজ অব্দি কারো বুদ্ধি নিয়ে আমি কাজটা করিনি, কোনোদিন না। না, আবার যদি পাল্টান এটা, সেটাও আমি নিজের বুদ্ধিতেই পাল্টাবো, নিজের করেই পাল্টাবো, নিজের সিদ্ধান্তেই পাল্টাবো। আর
আপনার এই এই জীবনটাই ভালো লাগার জীবন, আপনি এভাবেই বেছে নিয়েছেন। আসলে কি বলুন তো, ওই মানে আলটিমেট তো কাজটা তো ক্রিয়েটিভ কাজ, এর একটা অদ্ভুত নেশা আছে, একদম। এবং এই নেশাকে ত্যাগ করে মানে বা এসকেপ করে এগিয়ে যাওয়া, দ্যাট ইজ এ ভেরি টাফ জব। যদি ওয়ান্স ইউ আর ইনটু দিস থিং, খুব সমস্যা, বেরোনোটা খুব সমস্যা। তো আমাদেরও সময় প্রায় শেষের কাছাকাছি। লাস্ট একটা প্রশ্নই করব, আপনার রাজনীতি নিয়ে, মানে এখনকার আর তখনকার রাজনীতি নিয়ে মানে কেমন মানসিক ব্যাপার আছে, যে আমি এটা চেয়েছিলাম, এটা হয়নি, তো এই দল ভালো না বা ওই দল ভালো না, এরকম টাইপের কোনো? আজ অব্দি আমি কোনোদিন দলীয় রাজনীতি করিনি। আজ অব্দি ঝান্ডা হাতে কেউ কোনোদিন কোনো বয়সে আমাকে দেখেছে এমন কথা কেউ বলতে পারবে না। কিন্তু আমার একটা রাজনৈতিক বিশ্বাস তো আছে, এবং সেই বিশ্বাসটা যেহেতু এই পরিবারে আমার জন্ম এবং বড় হয়ে ওঠা, আমার মানে বিশ্বাসটা বাম দিকেই যায় সবসময়। তবে আমি একটু ওই বাম পন্থা বলতে আমি একটু ওল্ড ফ্যাশনের মানুষ বা ওল্ড চিন্তাধারার মানুষ। আমার একটু সাবেকি বামপন্থায় আমার ভরসা বেশি, হ্যাঁ, আস্থাও বেশি। আমাকে মানে দ্বিচারিতা আমাকে ভীষণ আঘাত করে। আমার নতুন 2 থেকে 3টি নাটক আসছে, সবকটি রাজনৈতিক নাটক, এবং সেই নাটকগুলিতে এই চিন্তারই আর কি বহিঃপ্রকাশ পাওয়া, যেমন রূপান্তর সম্পূর্ণভাবে তাই। আজিজুর বাবু মারা গেলেন, আজিজুল হক মারা গেলেন। আমার রূপান্তরেরও যে প্রোটাগনিস্ট, সেও মারা যায়। সে মারা যায় পুলিশের গুলিতে। আজিজুর বাবুকে পুলিশের গুলিতে মারা যেতে হয়নি, কিন্তু আমার নাটকের যে প্রোটাগনিস্ট, তাকে পুলিশই মারে, এবং পুলিশ তাকে সততার সাথে মারে। মানে বেসিক্যালি পুলিশ তো মারে না, মারে তো সিস্টেম। একদম ঠিক আছে। এই আমি কি বলবো, বৃহত্তর মানুষের পক্ষে বা বৃহত্তর মানুষের উন্নয়নের পক্ষে, যেটা বৈজ্ঞানিক বিশ্লেষণ বা যার পেছনে একটা সায়েন্টিফিক একটা অ্যানালিসিস থাকতে পারে। আজকের এই সময়টায় আপনি কি খুশি? আপনি চান যে এরকমই থাকুক? এরকম না, একদম চাই না, একদম চাই না। যারা নজরুলের কথাকে ভেঙে দিতে চায়, যারা হিন্দু মুসলমান ভাই ভাইকে মুছে দিয়ে বলে হিন্দু হিন্দু ভাই ভাই, আমি তাদের ঘেন্না করি, খুব স্পষ্ট ভাষায় আমি তাদের ঘেন্না করি। তার মানে এই যে এখন তো রাজনীতি নয়, এখন সিস্টেম চলছে, তো আপনার কি কোনো সময় মনে হয়েছে যে এর থেকে রাষ্ট্রপতি শাসন ভালো, বা এরকম না হোক, এরকম কোন দল? আপনি কোন দলকে চাইবেন সেই হিসেবে? দলকে চাইবো না আমি, বরঞ্চ যেটা বলবো সেটা একদম ভিন্ন ধরনের কথা। লোকজন আমাকে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু আমি যেটা বলছি সেটা আমি বিশ্বাস করে বলছি। প্রতি 5 বছরে ভোট দেন। গতবারে যদি আপনি কংগ্রেসকে ভোট দিয়ে থাকেন, তার ফলাফল যে আপনি যদি সন্তুষ্ট না হন, এবারে চেষ্টা করেন কংগ্রেসের জায়গায় সিপিএম, তৃণমূল বা কাউকে ভোট দেবেন। কিন্তু যদি ভোট দেওয়ার পরে দেখেন যে সেই লোকটাই ক্ষমতায় আসলো, আপনি গিয়ে দেখবেন যে আপনি যে কারণে কংগ্রেসকে ভোট দিলেন না, আপনার মনে হয়েছিল যে কংগ্রেস চুরি করেছে বা কংগ্রেস বিচারিতা করেছে, ভোটের পরে যাকে যে আসবে সে তার থেকে বড় চোর বা ডাকাত হবে, তখন আপনি কপাল চাপড়াবেন। আমরা না রাজনৈতিক দলগুলোর দিকে আঙুল তুলে দাগিয়ে দিই যে চোর, এ খুনি, এ বদমাইশ। আমরা সিস্টেমটার দিকে দাগাই না, যে সিস্টেমটা একটা নরম কচি শিশু, সেই শিশুটাকে এই সিস্টেমটা একটা মানে শার্দুল মানে বাঘে একটা পরিণত করে দেয়। বেসিক্যালি সিস্টেমটার চেঞ্জ দরকার, ভীষণ ভালো দরকার। সিস্টেমটা চেঞ্জ হলে মোটামুটি আবার আমরা আগের মতন করে থাকতে পারবো। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আর কিছু কিছু নতুন তথ্য জানতে পারলাম। ভালো থাকবেন। আমাদের ইচ্ছা যে আপনার এই নাট্যচর্চা এগিয়ে চলুক, আরো বাড়ুক। ভালো থাকুন। আপনারা ভালো থাকবেন, আমাদের চ্যানেল আরো বাড়ুক, আরো বেশি মানুষের কাছে পৌঁছুক। অনেক ধন্যবাদ। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে।
আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নমস্কার।